আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পেন্টাগনের কম্পেক্টোরাল যে হার্টসের দেওয়া কংগ্রেসে সাম্প্রতিক শুনানির তথ্য অনুযায়ী ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ব্যয় ইতিমধ্যেই $29 বিলিয়ন ছুঁই ছুঁই। এর আগে এপ্রিলে এই ব্যয় $25 বিলিয়ন বলা হলেও অস্ত্র প্রতিস্থাপন এবং পরিচালনা ব্যয়ের কারণে তা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটির মেরামত এবং ধ্বংসপ্রাপ্ত সরঞ্জাম প্রতিস্থাপনের প্রকৃত ব্যয় যোগ করলে যুদ্ধের আসল খরচ ইতিমধ্যেই $40 থেকে $50 বিলিয়ন পৌঁছতে পারে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন। মার্কিন প্রশাসন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসে অতিরিক্ত $200 বিলিয়ন বিশেষ সামরিক তহবিল চাইছে বলেও জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধ যদি লং টার্ম চলে তাহলে যুক্তরাষ্ট্রের অন্তত $1 ট্রিলিয়ন খরচ হতে পারে। এখন ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য কি সংকট তৈরি হবে? অর্থনৈতিক এই ফান্ডের কারণে ইরান যুদ্ধ থেকে পিছু হটবে কি যুক্তরাষ্ট্র? এই বিষয়ে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প নতুন এক কৌশলের ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিক সংকট ইরানের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের জন্য বাধা হয়ে দাঁড়াবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের যুদ্ধে যদি $1 ট্রিলিয়ন খরচ হয়, সেই যুদ্ধের খরচের 25 গুণ বেশি অলরেডি তারা ভেনেজুয়েলার যে তেল রয়েছে সেখান থেকে উঠিয়ে নিয়েছে বা সেখান থেকে কস্ট কাভার হয়ে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যেমনটা দাবি করেছেন, এটি একটি রাজনৈতিক বক্তব্য হলেও এর স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে। এই বক্তব্য হতে পারে পুরোপুরি সত্য নয়, আবার পুরোপুরি কিন্তু বিফলও নয়। দেখুন, ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদের পরিমাণ 300 বিলিয়ন ব্যারেল। যদি $70 পার ব্যারেল করে জ্বালানির মূল্য ধরা হয়, এই 300 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মূল্য প্রায় $21 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে এখন এসে গেছে। এখন $21 ট্রিলিয়ন মার্কিন ডলারের পুরোটা তো আর যুক্তরাষ্ট্র পাবে না, অর্ধেক ভেনেজুয়েলাকে দিতে হবে। যদি অর্ধেকও আমরা এর ধরি, তাও $10 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইরানের যুদ্ধে যদি $1 ট্রিলিয়ন খরচ হয়, তার মোটামুটি 10 গুণ বেশি অর্থ আর্নের যে রাস্তা, সেটা যুক্তরাষ্ট্র তৈরি করে ফেলেছে ভেনেজুয়েলার তেল ক্ষেত্র থেকে। আর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য থেকেই কিন্তু অনেক বিশ্লেষক এমনটাই বলছেন, ইরান হামলার পূর্বে হঠাৎ করে ভেনেজুয়েলায় এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ইরানের যুদ্ধ বা সামরিক পদক্ষেপ চালিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক যোগান দেওয়ার অন্যতম বড় একটি সেক্টর তৈরি করা। তার জন্যই কিন্তু প্রথমে তারা কন্ট্রোল নিয়ে অর্থনৈতিকভাবে বিষয়টার যোগান দিয়েছে। আর এখান থেকে পরিষ্কারভাবে এমনটা অনুমান করা যায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কাঙ্ক্ষিত উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটা বাস্তবায়ন করা ছাড়া যুক্তরাষ্ট্র এত সহজে ইরানের যে প্রেক্ষাপট রয়েছে যুদ্ধের, সেখান থেকে পিছু হটবে না। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে একবার যদি বিশ্বাস করানো যায় যে আপাতত হামলা হবে না, পরিস্থিতি শান্ত, তখন শত্রুপক্ষ কিন্তু প্রস্তুতি তেমন নেয় না, আর এই সুযোগে হামলা করলে ফলাফল ভালো পাওয়া যায়। বর্তমানে পাকিস্তানের যিনি সেনা প্রধান রয়েছেন আসিফ মুনির এবং কাতার ঠিক যেইভাবে শান্তি আলোচনা করার জন্য মধ্যস্থতায় ইরানে দৌড়ঝাঁপ শুরু করেছে, ইরানকে আশ্বস্ত করছে যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠান্ডা হতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের যদি প্রস্তুতি না থাকে এবং সময় ক্ষেপণের কৌশল হিসাবে যুক্তরাষ্ট্র প্রস্তুতি সম্পূর্ণ করে যদি পাল্টা হামলা করে, ইরানের ক্ষয়ক্ষতি হওয়ার সংখ্যা কিন্তু বেশি রয়েছে। আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, একদিকে যখন পাকিস্তান এবং কাতার আলোচনার মধ্যস্থতা করতে ইরানের সঙ্গে ব্যস্ত, তখন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে শুরু করে সিবিসি বা অন্যান্য বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারেই কিন্তু এই তথ্য প্রকাশ করেছে যে ফ্রেশ রাউন্ডের নতুন স্ট্রাইক করার জন্য যুক্তরাষ্ট্র তাদের একেবারে নিচের স্তর থেকে সর্বোচ্চ স্তরের যত প্রস্তুতি রয়েছে দ্রুত তারা সম্পূর্ণ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিএনএন সাম্প্রতিক তাদের তথ্য মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কোনো শেষ মুহূর্তে কূটনীতিক চুক্তি না হলে ট্রাম্প প্রশাসন ইরানের উপর নতুন করে চূড়ান্ত নীতি নির্ধারক যে ফাইনাল ডিসিশনের সামরিক অভিযান রয়েছে তা চালানোর গভীরভাবে বিবেচনা করছে এবং প্রস্তুতি নিচ্ছে। এর লক্ষ্য হলো একটি বড় ধরনের হামলা করে মার্কিন
বিজয় নিশ্চিত করে যুদ্ধের সমাপ্তি টানা। এখন যখন আপনি বড় ধরনের হামলা করে বিজয় নিশ্চিত করতে চাইবেন, তখন এর প্রস্তুতি এবং হামলার পরিধি কিন্তু অনেক বড় হতে হবে। শুধুমাত্র ইরানের একটি দুইটি স্থাপনা নয়, শত শত যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা, প্রশাসনিক বিভিন্ন ধরনের কেন্দ্র, জ্বালানি সেক্টর বা উৎপাদন সেক্টরকেও টার্গেট করা হতে পারে, যাতে ইরানের পাল্টা হামলা করার সক্ষমতার সুযোগ খুব কম থাকে, এমন বিবেচনা করছে কিন্তু যুক্তরাষ্ট্র। এখন একদিকে যখন এত বড় সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন যে কোনো ধরনের দর কষাকষিতে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে যে ছাড় দেবে তার সম্ভাবনা খুব কম। যুক্তরাষ্ট্র পূর্বে যেটা অর্জন করতে চেয়েছিল, নতুন আলোচনায় একই ধরনের শর্ত দিয়েছে বা দিবে, এবং সেটা না হলে সামরিক হামলার মাধ্যমে সেটা অর্জন করতে চাইবে। আর ইরান এত দূর এত কষ্ট যুদ্ধ করে সেখানে ছাড় দিয়ে দেবে সমঝোতার মাধ্যমে এই হুমকির জন্য, সেই বিষয়গুলোও কিন্তু অনেকটাই কিন্তু অপ্রত্যাশিতই মনে করা হচ্ছে। সুতরাং এমন অবস্থায় কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে দুই পক্ষই এখন আলোচনার নামে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যে আলোচনা যখনই শেষ হবে তখনই একে অন্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু। সুতরাং বলতে পারেন যে পাকিস্তানের মধ্যস্থতায় এটি অনেকটা সময় ক্ষেপণের একটা নতুন গেম হয়ে গেছে। দেখুন, সংবাদ মাধ্যমগুলো যখন ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বাস্তবায়ন হতে পারে, এর কিন্তু সত্যতা কিছু টেকনিক্যাল সিদ্ধান্তের কারণেও কিন্তু উদীয়মান হয়। তাইওয়ানের কাছে প্রায় $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছিল বা দেওয়ার একেবারে দ্বার প্রান্তে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এখন ইরান যুদ্ধের এই ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের এত বিপুল পরিমাণের অস্ত্র তাইওয়ানকে ডেলিভারি দেওয়া যাবে না। নিজেদেরই এখন অস্ত্রের প্রয়োজন, আর এই জন্য $14 বিলিয়ন এই অস্ত্র প্যাকেজ স্থগিত করা হয়েছে। দেখুন, কৌশলগতভাবে এখানে দুইটি জিনিস খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। একটি হলো যে তাইওয়ানের যে অস্ত্র দেওয়া হবে সেই অস্ত্র মধ্যপ্রাচ্যে ব্যবহার করার সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রের। আর দ্বিতীয়টি হলো যে চীনকে শান্ত রাখা। কোনোভাবেই কোনো ধরনের বিপুল পরিমাণের অস্ত্র দিয়ে চীনকে এই ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্র ঠেলে দিতে চাচ্ছে না যে ইরানকে আরো খোলা হাতে তারা সহযোগিতা করুক। সুতরাং বলতে পারেন টেকনিক্যালভাবে এই অস্ত্রের রপ্তানির বিষয়টা স্থগিত করা চীনকেও একটি বার্তা যে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে আমরা আপনাদের ছাড় দিয়েছি, ইরান ইস্যুকে কেন্দ্র করে আপনারা ছাড় দিন, কিছুটা দূরত্ব বজায় রেখে সহযোগিতার মাত্রা কমান, এমন বার্তাও কিন্তু হতে পারে। বিশেষ করে এই চীন সফরের পরই এই যে অস্ত্রের ডেলিভারির বিষয়টা সেটা যুক্তরাষ্ট্র স্থগিত করলো। প্রশ্ন হলো যে তাহলে কি এখানে চীন নিজেকে কিছুটা দূরে রাখতে পারে? যদি তারা এমনটা করে, ইরানের প্রথম পতনের পর দ্বিতীয় টার্গেট হিসাবে হয়তো তারাই বিবেচিত হবে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। সুতরাং যুক্তরাষ্ট্র কিছু কৌশলগত সিদ্ধান্ত এবং কৌশলগত চালও দিয়েছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে তাদের এই কৌশলগুলো সফলতার মুখ তাদের দেখায় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।